সিলেটে একদিনে ঘুরে দেখলাম একে একে 10টা স্পট। কিভাবে গেলাম, কত খরচ হলো, কোন স্পটটা অ্যাকচুয়ালি অর্থির, আর জাফলংয়ে গিয়ে এমন কী স্ক্যামের শিকার হলাম যেটা আগে জানলে হয়তো এই ভুলটা করতাম না। সব কিছু নিয়ে আজকের ভিডিও। তাহলে চলুন সিলেট থেকে জাফলংয়ের পথে একদিনে 10টি জায়গার গল্প শুরু করা যাক। সকালটা শুরু হলো হোটেল নূরজাহান থেকে। ব্যাগগুলো লবিতে রেখে বেরিয়ে পড়লাম সারাদিনের জন্য একটা সিএনজি খুঁজতে। জাফলং যাওয়া আসা, পথের সবগুলো স্পট ঘুরে দেখানো, সব মিলে সারাদিনের জন্য ভাড়া চাইলো 2500 টাকা। কিছুক্ষণ দরদাম করার পর শেষ পর্যন্ত 2200 টাকায় পুরো দিনের জন্য সিএনজি ঠিক হলো। এরপর শুরু হলো সিএনজি লাইনের আরেক ড্রামা, কে সিরিয়ালে ফার্স্ট সেটা ডিসকাশন করে ঠিক করে নিল। আর শুরু হলো আমাদের আজকের বহুকাঙ্ক্ষিত সিলেট ট্রিপ। চাচা, আপনার নাম কি? মোহাম্মদ সিরাজ মিয়া। মোহাম্মদ সিরাজ। মাঝে মধ্যে বৃষ্টি নামছে, আর বৃষ্টি একটু জোরে এলেই সিএনজির পর্দা টেনে দিচ্ছিলেন ড্রাইভার চাচা। সারাদিনে প্রপার খাবারের সুযোগ পাবো কিনা জানি না, তাই পথে কলার বনরুটি খেয়ে নিলাম, কারণ সামনে যে আরো অনেকটা পথ। আমাদের প্রথম স্টপ খান টি স্টেট। চারপাশে সারি সারি চা গাছ, মাঝ দিয়ে ছোট্ট রাস্তা। জায়গাটা সুন্দর, তবে অনেস্টলি মালনীছড়া বা শ্রীপুরের মতো এত এক্সট্রা অর্ডিনারি না। তাই আপনারা যাওয়ার পথে জাস্ট 10 মিনিটের একটা ব্রেক এখানে দিতে পারেন। আমরা দু একটা ছবি তুলে একটু ঘুরে দেখেই আবার উঠে পড়লাম সিএনজিতে। এরপর আমরা গেলাম হরিপুরের আগুন পাহাড়ে। নামটা শুনলেই আগুনের কথা মনে হয়, কিন্তু এই জায়গাটার গল্প তার থেকেও ইন্টারেস্টিং। 1955 সালে এখানেই প্রথম বাংলাদেশের মাটিতে ন্যাচারাল গ্যাসের সন্ধান পাওয়া যায়। গ্যাসের খোঁজে মাটির অনেক গভীরে ড্রিলিং করতে গিয়ে পাওয়া যায় এই গ্যাস ফিল্ড। আজও কিছু জায়গায় মাটি আর পানির ভেতর থেকে গ্যাসের বাবল উঠতে দেখা যায়। আর এই টিলার মতো জায়গাটাকে বলা হয় আগুন পাহাড়। আঁকাবাঁকা একটা রাস্তা দিয়ে উপরে উঠতে হয়, আর চারপাশের ভিউটা আস্তে আস্তে আরও সুন্দর হতে থাকে। তবে আমরা যেদিন গেলাম সেদিন বৃষ্টি হচ্ছিল, তাই আগুনের সেই বিখ্যাত দৃশ্যটা আর দেখা হলো না। আগুন পাহাড় থেকে এবার আমাদের গন্তব্য জাফলং। পথে এক ঝলক দেখা পেলাম শ্রীপুর টি গার্ডেনের। থামলাম না, কারণ ফেরার পথে এখানে আবার আসবো। এরপর শুরু হলো জৈন্তাপুরের সুন্দর পাহাড়ি পথ। আর প্রায় 2 ঘন্টার সিএনজি জার্নি শেষে অবশেষে পৌঁছে গেলাম জাফলং। জাফলং থেকে ওপাশে তাকালেই দেখা যাচ্ছিল ভারতের ডাউকি শহরের বাড়িঘর, আর তার পেছনে মেঘে ঢাকা মেঘালয়ের পাহাড়। বাংলাদেশের একদম প্রান্ত থেকে ওপারের পাহাড় আর শহরকে এভাবে দেখা যায় দেখেই জাফলংয়ের ভিউটা এত আলাদা। আর এখানে পেয়ে যাবেন শত শত ইন্ডিয়ান আর দেশি প্রোডাক্টসের দোকান। চাইলে ফেরার সময় এখানে ঘুরে দেখতে পারেন। সিঁড়িতেও অনেক দোকান আছে, অথেন্টিক নাকি না দেখে কেনাকাটা করতে পারেন, অনেক কিছুই পাওয়া যায়। এবার বলি জাফলংয়ে এসে কিভাবে অনেকেই বোটের স্ক্যামের শিকার হন, যেটা আমরাও হয়েছিলাম। জাফলংয়ে আসলে কিছু মানুষ আপনাকে বারবার এসে বলবে, ভাই বোট লাগবে, বোট নেবেন, বলবে নিচে গেলে আর বোট পাবেন না। আর এই কথাটাই বিশ্বাস করে আমরা যেটা করলাম সেটাই আমাদের ভুল ছিল। সময় কম ছিল, তাই ভাবলাম পুরো একটা বোট রিজার্ভ করে নেই। 800 টাকা দিয়ে বোট রিজার্ভ করেও ফেললাম, কিন্তু নিচের দিকে নামতে নামতে জানতে পারলাম আমাদের বোটে ইঞ্জিন নেই, কোনো শেডও নেই, বইটা দিয়ে চালাতে হবে। যেহেতু তখন অনেকটা পথ নেমে গেছি আর ফিরে গিয়ে বোট চেঞ্জ করারও সময় ছিল না, তাই সেটাতেই উঠে পড়লাম। আর নিচে নেমে তখনই শুনতে পেলাম মাইকিং হচ্ছে উপর থেকে বোট ভাড়া না নিতে, নিচে অফিসিয়াল কাউন্টার থেকে বোট নিতে। কিন্তু সমস্যাটা হলো এই মাইকিংয়ের আওয়াজটা উপরে ঠিকমতো পৌঁছায় না। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন, উপরের এন্ট্রেন্স পর্যন্ত এই ইনফরমেশন পৌঁছানোর একটা ব্যবস্থা করলে ট্যুরিস্টদের জন্য অনেক সুবিধা হবে। যাই হোক, এবার শুরু হলো আমাদের বোট জার্নি। ঝিরিঝিরি বৃষ্টিতে মাথায় ছাতা দিয়ে নৌকায় বসে দেখতে থাকলাম জাফলংয়ের সেই নৈসর্গিক সৌন্দর্য। পাহাড়, মেঘ, বৃষ্টি একসাথে উপভোগ করলাম নৌকায় বসে। কিছু দূর যাওয়ার পর পাথরে ঘেরা একটা পাড় দিয়ে বোট আগাতে থাকে। কিছুক্ষণ পর একটা পাড়ে নৌকা ভিড়িয়ে দিল। আমাদের একটা কার্ড দিয়ে বলল ঝর্ণা থেকে ফিরে যেন কল করি।
এখান থেকে মায়াবী ঝর্ণা হেঁটে যেতে সময় লাগে প্রায় 6 থেকে 7 মিনিট। যাওয়ার পথেও আছে বেশ কিছু দোকান, কোথাও ইন্ডিয়ান প্রোডাক্টস, আবার কোথাও খাবারের দোকান। জাফলং এর উপর থেকে নিচে সিঁড়ি পর্যন্ত এত প্রোডাক্টসের দোকান, তারপরে এখানে দোকান বসানোর কি কারণ আমি জানি না। প্রকৃতির এই সুন্দর জায়গাগুলোতে এত দোকান আর ছাউনি থাকায় জায়গাটার ন্যাচারাল বিউটি কিছুটা ঢাকা পড়ে যাচ্ছে বলেই আমার মনে হয়। বর্ষায় ঝর্ণার পানি বেড়ে যায় আর তার সঙ্গে বেড়ে যায় ভিজিটরও। মায়াবী ঝর্ণা সুন্দর, কিন্তু এত ক্রাউডের মধ্যে প্রকৃতিটা সেভাবে উপভোগ করা কঠিন। তার উপর ঝর্ণার গায়ে মানুষ যেভাবে উঠছিল আমাদের কাছে বেশ রিস্কি লাগলো। বসার জায়গাও ছিল, কিন্তু সব মিলে এখানে বেশি সময় থাকার মতো মনে হলো না। আমাদের পার্সোনাল ভার্ডিক্ট, একবার দেখা যেতে পারে, কিন্তু বারবার আসার মতো জায়গা এটা না। তাই কয়েকটা ছবি তুলে দ্রুত ফিরে এলাম। বোট আমাদের অন্য একটা পাড়ে নিয়ে গেল। সেখান থেকে সিএনজি করে পুরো জায়গা ঘুরিয়ে দেখানোর জন্য 400 টাকা চাইছিল, কিন্তু প্রায় 40 মিনিট সময় লাগবে শুনে আমরা আর গেলাম না। এখানে আছে সুপারি বাগান আর খাসিয়াপল্লী। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। এবার গন্তব্য জাফলং 0 পয়েন্ট। জিরো পয়েন্টে এসে দেখলাম চারপাশটা একেবারে পাথরে ঘেরা। পাথরের ওপর দিয়ে হাঁটতে হবে আর মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে স্বচ্ছ পানির ধারা। ওপাশে দেখা যাচ্ছিল ডাউকির ব্রিজ, এক পাশে বাংলাদেশ, অন্য পাশে ইন্ডিয়া। একই পাহাড়, একই মেঘ, একই প্রকৃতি, শুধু মাঝখানে একটা বর্ডার। আমরা জাফলং 0 পয়েন্টে, পিছে আমাদের বিএসএফ দাঁড়ায় আছে। সো যেহেতু হইতেছে ইন্টারন্যাশনাল ল্যান্ড বর্ডার, আমরা এটার খুব কাছাকাছি যাওয়া অথবা ক্রস করা উচিত হবে না। এবং এটার পিছে হচ্ছে ডাউকি ব্রিজ আছে, যেটা দেখতে অনেক সুন্দর, যেটার জন্য আসলে মূলত মানুষজন ছবি তুলতে এখানে আসে। আর একটা বাঞ্জি জাম্পিংয়ের জায়গা আছে, বাট বোথ আর ইন ইন্ডিয়া। সীমান্তের দুই পাশে বিজিবি আর বিএসএফ এর অবস্থানও চোখে পড়ছিল। আমরা যখন ছিলাম ওপাশে মানুষদের বর্ডারের কাছে আসা ঠেকাতে বিএসএফ এর সদস্যরা ইন্ডিয়ার ফ্ল্যাগ তুলছিলেন। জায়গাটা সুন্দর, তবে ঘন্টার পর ঘন্টা থাকার মতো অ্যাট্রাকশন খুব একটা নেই। তাই কিছু ছবি তুলে বেরিয়ে পড়লাম। আর ঠিক তখনই সকাল থেকে যে বৃষ্টি হচ্ছিল, হঠাৎ সূর্যটা পূর্ণ শক্তি নিয়ে দেখা দিল। এতক্ষণ সিএনজি, হাঁটাহাঁটি, নৌকা সব মিলিয়ে শরীর তখন একেবারে শেষ। তাই প্রথম যে কাজটা করলাম, একটা ঠান্ডা কোক নিলাম। ইন্ডিয়ান কোক ছিল, দাম পড়েছিল 80 টাকা। ওই মুহূর্তে মনে হচ্ছিল 80 টাকার এই কোকটাই যেন দিনের সবচেয়ে লাক্সারি ড্রিঙ্ক। এরপর সিরাজ চাচা আমাদেরকে নিয়ে গেলেন তামাবিল ল্যান্ড পোর্টে। এটা বাংলাদেশ ইন্ডিয়ার একটা গুরুত্বপূর্ণ ল্যান্ড বর্ডার পয়েন্ট, আর এই রুট দিয়েই ইন্ডিয়ার মেঘালয়ের অঞ্চলে যাতায়াত করা হয়। ট্যুরিস্ট স্পট হিসেবে এখানে আসলে দেখার মতো খুব বেশি কিছু নেই, তবে একটা ইন্টারন্যাশনাল বর্ডারের এত কাছে দাঁড়িয়ে ওপারের মেঘালয়ের দিকে তাকানোর এক্সপিরিয়েন্সটাই আলাদা। যেহেতু আমাদের রুটের মধ্যেই ছিল, তাই এই এক্সপিরিয়েন্সটা নিয়ে আবার সিএনজিতে উঠে পড়লাম। আমাদের নেক্সট গন্তব্য বাংলাদেশ লাস্ট। নামটা শুনলেই কিউরিওসিটি হয়, সত্যিই কি এটাই বাংলাদেশের শেষ বাড়ি? জায়গাটা সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে, মূলত এর চারপাশের অসাধারণ ন্যাচারাল বিউটির জন্য। আর এর ঠিক পাশেই রয়েছে জৈন্তা হিল রিসোর্ট। সেখানকার ভিউ সত্যিই মেসমারাইজিং। রিসোর্ট থেকে দূরের পাহাড়ের গায়ে কয়েকটা ওয়াটারফল দেখা যায়। আমরা অবশ্য রিসোর্টে স্টে করিনি, সেখান থেকে পাশের একটা স্টিপ ডাউনহিল রোড দিয়ে নিচে নামতে হয় বাংলাদেশ লাস্ট হাউসের দিকে। বর্ষার কারণে পাহাড়ের গায়ে কয়েকটা ওয়াটারফল বেশ ভালো ফ্লোতে ছিল। মনে হচ্ছিল পাহাড় যেন জমিয়ে রাখা পানি একসাথে নিচে নামিয়ে দিচ্ছে। অবশেষে নিচে নেমে পৌঁছালাম সেই ভাইরাল বাংলাদেশ লাস্ট হাউসে। তবে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল, জায়গাটা এখন আর আগের মতো নেই। নামের সাইনটা নেই, বাড়িটাও বেশ ভাঙাচোরা, আর বসার মতো প্রপার জায়গাও নেই। তাই এখন এটা মূলত একটা পিকচার উঠতি স্পট। বাংলাদেশের লাস্ট হাউসে রোদের ঠেলায় আমার বউ গামছা পরে আছে মাথায়। কয়েকটা ছবি তুলে বেরিয়ে পড়লাম, কারণ সামনে অপেক্ষা করছিল শ্রীপুর চা বাগান। এরপর ফাইনালি প্রপারলি এলাম শ্রীপুর চা বাগানে। Do you hear that? My sanity about to break while everyone I know's out. On a trip, on a boat, on a lake. I'm tired of feeling all FOMO. Babe, I don't even care if we stay home. Put our to-do list on ice. Crank the AC to... সবুজের ওপর সবুজ, তার উপর পাহাড়, আর পাহাড়ের মাথায় মেঘ।
মনে হচ্ছিল চা বাগানের সবুজ কার্পেটের পেছনে কেউ বিশাল একটা পাহাড়ের ছবি এঁকে রেখেছে। অসাধারণ ল্যান্ডস্কেপ। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে চারপাশটা উপভোগ করলাম, কয়েকটা ছবি তুললাম, কিন্তু সকাল থেকে এতগুলো জায়গা ঘুরে তখন শরীর প্রায় শেষ। তাই শ্রীপুরের এই সবুজটা অন্তরে নিয়ে আবার সিএনজিতে উঠে পড়লাম। অবশেষে আমাদের দিনের শেষ ডেস্টিনেশন লালাখাল। সকাল থেকে একের পর এক জায়গা ঘুরে তখন শরীর একেবারে এক্সস্টেড, তাই ভাবলাম এবার একটু ধীরে চলা যাক। আমরা নিলাম হাফ বোট রাইড প্রায় 1 ঘন্টার, ফুল রাইড প্রায় 2 ঘন্টার, আর হাফ রাইডের জন্য নিয়েছিল 850 টাকা। নৌকা যখন পানিতে নামলো মনে হলো পুরো দিনের ব্যস্ততা যেন ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছে। লালাখালের সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই এর পানির রং। কোথাও সবুজ, কোথাও টার্কোয়েজ, আবার কোথাও নীলচে স্বচ্ছ। রোদ আর আকাশের সঙ্গে পানির রঙও যেন বদলে যাচ্ছিল। এই পানির রঙের পেছনে নদীর বালি, পাথর আর তলদেশের গঠনেরও একটা ভূমিকা আছে। আমরা ড্রোনও নিয়ে এসেছিলাম, কিন্তু এত প্ল্যানিং এর পর একটা জিনিস আনতে ভুলে গেছি, সেটা হলো মেমোরি কার্ড। তাই ড্রোন শটের আশা বাদ দিয়ে নৌকায় বসে উপভোগ করলাম লালাখাল। আর অনেস্টলি সেদিন হয়তো এটাই দরকার ছিল, কারণ সকাল থেকে আমরা ছুটেছি এক ডেস্টিনেশন থেকে আরেকটায়, আর লালাখালে এসে প্রথমবার মনে হলো কোথাও যাওয়ার নেই। টাইম টু রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য কুল ব্রিজ। তাহলে একদিনে এতগুলো জায়গা ঘুরতে আমাদের মোট খরচ কত হলো? সিএনজির জন্য 2200 টাকা, জাফলংয়ের বোটের জন্য 800 টাকা, আর লালাখালের হাফ বোট রাইডের জন্য 850 টাকা। আর আমরা সারাদিন ভারী কোনো খাবার খাইনি, সিলেট যেয়ে খাবো অ্যান্ড কোথায় স্টে করলাম সব কিছুর ভিডিও ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে পাবেন। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব তথ্য দেওয়ার, যেগুলো আমি ট্রিপে আসার আগে জানলে উপকৃত হতাম বলে আমি মনে করি। আপনি যদি সিলেট বা জাফলং যাওয়ার প্ল্যান করেন, ভিডিওটা সেভ করে রাখুন, কারণ রুট, কস্ট, বোট এক্সপিরিয়েন্স আর কোন স্পট ওরটির সব কিছুই এখানে অনেস্টভাবে বলেছি। আর এমন আরও বাংলাদেশ ট্রাভেল স্টোরি দেখতে স্যাভরি শিশিরকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে পরের গল্পে। সি ইউ। আসসালামু আলাইকুম।